ভালো এই জায়গাটা ওর থাকতো, আমি বড় লোক থাকতাম, এরকম তো করতো না। একটা মেয়ে ছেলে মেয়ে ব্যথাটা বোঝে। তুমি একটা মেয়ে ছেলে, আমি বয়স্কর মানুষ, তুমি ব্যথাটা বুঝিনি। যত হচ্ছে মানে দাবড়ানি, যত হচ্ছে তড়পানি, সব গরিব মানুষের ওপর না। ভালো লাগে ওখানে দাঁড়িয়ে গরিব মানুষের ওপরে চিৎকার করেন কেন হচ্ছে যে ফুটপাতের ওপরে আছে। সরকারেরই তো দায়িত্ব ওনার বাড়িটা বানিয়ে দেওয়ার। গরিব মানুষের বাড়ি বানানোটা সরকারের দায়িত্ব। আবাস যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্প, মানে যেদিন আবাস যোজনা নাম দিয়েছিল না সেদিনও একাধিক প্রকল্প দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যগুলোতে দেশে চলে আসছে। দীর্ঘদিন ধরে গরিব মানুষের বাড়ি বানিয়ে দেওয়া সরকারের কাজ। উনি বাড়ি বানিয়ে দিতে পারেননি সরকার, ওনার কেন্দ্রের সরকার পারেনি এতদিন। উনি 3 মাস হয়ে অনেক বড় বড় কথা বলে ফেললেন, এখনো পর্যন্ত কাউকে বাড়ি বানিয়ে দিতে পারেননি। কোনো গরিব মানুষকে গিয়ে বলতে পারেননি যে তোমার ঝুপড়ি বাড়ি, আমি তোমাকে একটা সঠিক সুন্দর মানে সুস্থ বাড়ি বানিয়ে দিচ্ছি, বলতে পারেননি। বাড়ি বানিয়ে দিতে পারেন না, ট্যাক্স নিয়ে চলে যান। ওখানে দাঁড়িয়ে গরিব মানুষের ওপরে চিৎকার করেন কেন হচ্ছে যে ফুটপাতের ওপরে আছে। আচ্ছা বলুন, ওখানে গরিব মানুষের ওপরে এত চিৎকার চলছে, অভিষেকের বাড়ি নিয়ে আমরা অনেক কথা শুনেছিলাম, তো ভাঙা হয়েছে, ভাঙা হয়েছে। জাভেদ খানের ছেলের নাকি 90টা প্রপার্টি, কে বলেছিল? শুভেন্দু অধিকারী। কটা প্রপার্টি নিয়ে, ইললিগাল প্রপার্টি নিয়ে আজ পর্যন্ত মামলা হয়েছে। যত হচ্ছে মানে দাবড়ানি, যত হচ্ছে তড়পানি, সব গরিব মানুষের ওপর না। ভালো লাগে, ভালো লাগে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যারা অন্নপূর্ণা যোজনার জন্য যারা আন্দোলন করছে তারা আমাদের ভোট দেয়নি, এসব করে কিছু লাভ হবে না, এই সরকার মাথা নত করবে না। না, ভোট দিয়েছে কি দেয়নি এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি বলেছিলেন সব মহিলাদের দেবেন, আপনারা দেননি, আপনারা দিচ্ছেন না। কি ভেবেছেন না দিলে পরেও মানুষ চুপ করে বসে থাকবে? ভোট দেওয়া হয়েছে কি না হয়েছে এটা একদম বড় কথা নয়। আপনি বলেছিলেন সরকারে আসলে সব মহিলাকে দেবে। সব মহিলার মধ্যে যারা ভোট দেয় না তারাও আছে, যারা ভোট দিয়েছে তারাও আছে। এটা সবটা মাথায় রেখে বলা উচিত ছিল। কি বলতে চাইছেন? আলাদা করতে পারবেন কে ভোট দিয়েছে আর কে ভোট দেননি? এটা আলাদা করতে পারবে? কোনো মেশিনারি রয়েছে নাকি বিজেপির হাতে? এটা যদি আলাদা করে বলতে পারে তাহলে না হয় বাকিটা বোঝা যাবে। আমি বলছিলাম না সংবিধান বিরোধী, এটাও আরেকটা সংবিধান বিরোধী কথা। এবং নরেন্দ্র মোদী বলছে 2030-এর মধ্যে আমাদের দেশ সর্বদিক থেকে নাম্বার 1-এ চলে যাবে। কিভাবে সম্ভব? হ্যাঁ, ঠিকই তো বলেছেন উনি, তো ওনার দিক থেকে ঠিকই বলেছেন। সব দিক থেকে নিচ থেকে আমরা একে থাকবো, ওপর থেকে একের কথা উনি বলেননি। আপনি বুঝতে ভুল করেছেন। যারা ভাবছেন ওপর থেকে 1 নম্বরে থাকবেন বলে উনি বলেছেন, একদম বলেননি। উনি বলেছেন নিচ থেকে 1 নম্বরে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে চীনা আমাদের প্রায় 37,000 বর্গমিটার জায়গা দখল করে নিয়েছে। তো কি করছে তাহলে ভারতবর্ষের সরকার? কি করছে? যদি অন্য দেশ আমার দেশের জমি অধিগ্রহণ করে তাহলে প্রথমত তার সাথে আলোচনায় বসতে হবে। আমরা জানতে চাই কটা, এই যে নরেন্দ্র মোদী এতবার ধরে চীন গেলেন, কতবার ধরে এটা আলোচনা হয়েছে, কূটনৈতিক স্তরে এটা নিয়ে কি আলাপ আলোচনা হয়েছে, কি চর্চা হয়েছে, জানাতে হবে তো, জানাতে হবে তো। আগে তো কূটনৈতিক স্তরে কথাবার্তা বলতে হবে, কথাবার্তা বলে সেটা মেটানোর চেষ্টা করতে হবে। না মিটলে পরে তারপরে অন্য অশান্তি শুরু হয়, সেসব আমরা জানি। কিন্তু আমরা সেই অশান্তির কথা প্রথমেই ভাববো না। কারণ যদি কারোর প্রাণ যায় ওখানে সীমান্তে যুদ্ধ করতে গিয়ে, তাহলে আমাদের এই সব এলাকার গরিব বাড়ির ছেলে মেয়েদের প্রাণ যায়, অন্য কারোর প্রাণ যায় না। তো ফলে সেখানে দাঁড়িয়ে আমি ওসব কথা ছেড়েই দিলাম, এসব যুদ্ধ এসব ছেড়েই দিলাম। আমি বলছি মিনিমাম যেটা শুরু, কূটনৈতিক স্তরে কথাবার্তা কতবার হয়েছে, উত্তর দিতে হবে। অমিত শাহকে উত্তর দিতে হবে। মাত্র 5 বছর আমাদের রাজ্যের 16টি জেলার 23টি জেলার মধ্যে 16টি জেলায় আমাদের আওয়াজের সংগঠন ব্লক স্তর পর্যন্ত আছে। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সবচেয়ে শক্তিশালী আওয়াজের সংগঠন এই ভাঙড় এলাকায়। আমি এখানকার মানুষকে হাজার হাজার সালাম জানাই, নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের আওয়াজের এই গৌরব ধরে রেখেছেন। একটা সময় এমন অবস্থা ছিল যখন আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা ভোটে লড়াই করেন, যে নেতৃত্বরা, তারা মিটিং মিছিল কিছুই করতে পারতেন না। বিভিন্ন সংগঠনে তাদের যে অফিস সেইগুলো দখল হয়ে গিয়েছে। এমন সময়ে আমরা বছর 5 আগে
চন্দনেশ্বর বাজারে প্রথম আওয়াজের মিটিং করি। যখন সেখানে মিটিং এর আয়োজন চলছে, মাইক বাঁধা, আমার কানে তো আসছে না, কি শুরু করব? তাহলে হয়ে যাবে। বিজেপি সরকার ক্ষমতায় আসবার পরে প্রথম যে কাজ করেছে সেই কাজ আসলে হচ্ছে গুন্ডা দমন আইন। কি বলছে এই গুন্ডা দমন আইন? গুন্ডা দমন আইনের আসল কথা, সরকারের যদি মনে হয় যে কোনো এক ব্যক্তি গুন্ডা, তাহলে সরকার তাকে গ্রেফতার করে বিনা বিচারে 1 বছর অবধি তাকে জেল খাটাতে পারেন। আমি আপনাদের কাছে কেবল ভাববার জন্য অনুরোধ করব, আমার মাইকের আওয়াজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে। আচ্ছা বলুন তো, এদেশের সুপ্রিম কোর্ট, এদেশের সংবিধান, আমাদের দেশের আইনের মূল কথা যে যতক্ষণ অবধি একজন ব্যক্তি, সে যতক্ষণ অবধি না দোষী সাব্যস্ত হচ্ছে, সেই ব্যক্তি আসলে, সেই ব্যক্তি আসলে নির্দোষ। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে যাকে পারো ভাই, যদি জায়গা থাকে তাকে জামিন দাও। ইংরেজিতে বলছে বেল ইজ দ্য রুল এন্ড জেল ইজ দ্য এক্সেপশন। তার মানে জামিনই হচ্ছে আইন আর জেল হচ্ছে ব্যতিক্রম। আর শুভেন্দুবাবু সরকার আইন তৈরি করছে, যে ব্যক্তিকে মনে হবে তিনি গুন্ডা, তাকে 1 বছর ধরে বিনা বিচারে তাকে জেল খাটাতে পারবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আসলে এই আইন কি তৈরি হয়েছে গুন্ডা দমনের জন্য? এই আইন কি তৈরি করা হয়েছে গুন্ডা দমন করবার জন্য? আসলে ইতিহাস সাক্ষী আছে, এই সমস্ত আইন তৈরি করা হয় গুন্ডা দমনের জন্য নয়। এই সমস্ত আইন তৈরি করা হয় গুন্ডা দমনের নাম করে বিরোধীদেরকে দমন করবার জন্য। পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার গুন্ডা দমন আইন নিয়ে এসছে। এই আইন আসলে নিয়ে আসা হয়েছে বিরোধীদেরকে দমন করবার জন্য। পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে বিরোধী বলতে বোঝায় সিপিআইএম, পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে বিরোধী বলতে বোঝায় বামপন্থীদেরকে, পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে বোঝায় বিরোধীদেরকে, জোটেদেরকে, যারা আমরা একসাথে লড়াই করেছি। আমি আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি, এমনকি আমার আওয়াজ যদি কোনো বিজেপির কর্মীর কান অবধি গিয়ে পৌঁছয়, বন্ধু আপনাকেও বলছি, জেনে রাখুন আজ নয়তো কাল এই পঞ্চায়েতের ভোট আসবে। যত পঞ্চায়েতের ভোট আসবে বিজেপির মধ্যে, এই তৃণমূলে আগে যেমন হতো ঠিক বিজেপির মধ্যেও টিকিট নিয়ে মারামারি বাঁধবে। দেখবেন, ভালো করে আমার কথা মিলিয়ে নেবেন, যার কাছে ক্ষমতা থাকবে তিনি পঞ্চায়েতের টিকিটটা নেওয়ার জন্য, পঞ্চায়েতের ভোটে দাঁড়ানোর জন্য নিজের দলের লোককেই গুন্ডা দমন আইনে মামলা দিয়ে 1 বছর অবধি তাকে বিনা বিচারে জেল খাটাবে।